কারণ অনির্বাচিত সরকারের আন্ডারে রাষ্ট্র পরিচালনা করলে অনেক অসুবিধা হয়, তাই নির্বাচিত সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন অতি দ্রুত নির্বাচিত সরকারের কাছে দেশ ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা গ্রহণ করা। এবং বর্তমানে দেশ এমন একটা অবস্থায় রয়েছে যেখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ঘোষণা আসে নাই, তাই অতি দ্রুত অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশের এই অবস্থাকে নিয়ন্ত্রণ করা। আমরা দেখেছি দেশে এক অরাজক অবস্থা তৈরি হয়েছে, এগুলোর থেকে সবাইকে ফিরে আসার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে সংখ্যালঘুদের জান মালের হেফাজত করা আমাদের একান্ত কর্তব্য। আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে যে হাজার হাজার বুলেট দিয়ে যে গণহত্যা করা হয়েছে, সেই সকল গণহত্যার আমরা বিচার চাই। পিলখানার আমরা হত্যাকাণ্ডের বিচার চাই। রিসেন্টলি আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের হত্যাকারীদের আমরা বিচার চাই। এবং প্রবাসীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে রেমিটেন্স আমরা ব্যাংকিং চ্যানেলে পাঠিয়ে দেশের রেমিটেন্সকে আমরা সমৃদ্ধ করি, দেশকে গড়ার জন্য আমরা এগিয়ে আসি। যেভাবে আমরা 71 সালে এখান থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে আমরা আবার পুনর্নির্মাণ করেছিলাম, এখনো স্বৈরাচারের যেহেতু 15 বছরের জগদ্দল পাথর আমাদের মাথা থেকে চলে গিয়েছে, দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে, তাই আমরা মনে করি আমরা প্রবাসীরা আমরা অর্থনীতি আমরা রেমিটেন্স পাঠাই এবং বৈধ প্যানেল পাঠিয়ে আমরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করি। এবং আমরা আমাদের আরেকটি সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে কারাগারে যারা রয়েছেন এবং যাদের এই দেশ আমাদেরকেই করতে হবে। আমাদের প্রবাসী ভাইরা তাদের মনের ভিন্ন ক্ষোভ থেকে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন। রেমিটেন্স পাঠানো সহ দেশের অস্তিত্ব বাঁচাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সময়ের দাবি। ছাত্র জনতার আন্দোলনে অর্জিত এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। আসুন প্রবাসী এবং দেশবাসী সহ সবাই মিলে বিধ্বস্ত দেশটাকে একযোগে সহযোগিতা করে গড়ে তুলি এবং প্রবাসী সচেতন নাগরিক হিসাবে আমরা দায়িত্ব পালন করি। সাংবাদিক ভাইরা, আজকের প্রেস ব্রিফিং থেকে আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় সকল রাজনৈতিক দল, পেশাজীবী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে 6 মাসের মেয়াদ দিয়ে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা। 2, অন্তর্বর্তীকালীন সরকারে উলামা একরামদের মধ্য থেকে গ্রহণযোগ্য একজন প্রতিনিধি অবশ্যই নিশ্চিত করা। অতি দ্রুত অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠা করা। গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করে 2013 সালে শাপলা চত্বর সহ সকল গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক প্রশাসনিক হত্যাকাণ্ড, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। 5, তদন্ত সাপেক্ষ নিহত আহত পরিবারকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন জড়িত তাদেরকে বিচার করতে হবে। নাম্বার 6, গত 16 বছরে সকল দুর্নীতিবাজ এবং বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোধ করতে হবে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। বিদেশে পাচারকৃত সকল অবৈধ টাকা দেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। 7, বিগত 16 বছরে সকল দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। 8, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কর্মচারীরা নিজেদের শপথ ভঙ্গ করে অন্যায় কাজকর্মে যারা জড়িত ছিলেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। নাম্বার 9, আলেম উলামা সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা সকল মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আসুন সবাই দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বক্তব্য শোনার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের লিখিত বক্তব্য আমি কেন্দ্রীয় দায়িত্বশীল হেফাজতে ইসলামেরও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেস কনফারেন্স এই কারণ করছি, জাতির বিবেকের কাছে আমাদের কথাগুলো পৌঁছানোর মাধ্যম হলো আপনারা সাংবাদিক বন্ধুগণ। তা বাংলাদেশেও আমরা প্রেস কনফারেন্স হয়েছে, আমাদের ভয়েসগুলো যাচ্ছে মানুষের কাছে এবং এই উদ্ভূত পরিস্থিতি যেদিন হলো এর আগের দিনও আমাদের প্রেস কনফারেন্স হয়েছে। এ কারণে বিদেশে থেকে আমরা দেখেছি 71-এর স্বাধীনতা দেশপ্রেমিক মানুষরা এই ব্রিটেনে প্রেস কনফারেন্সের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক মিডিয়া এবং আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন বিদায় আমি আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আমাদের যুক্তরাজ্য শাখার মাধ্যমে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যাতে আমাদের
সরকার থাকা অবস্থা সরকারের অনির্বাচিত মানে জুলুম এবং অবৈধ সরকার ছিল, কিন্তু সরকারের পরিবর্তন হয়ে গিয়েছে। যেহেতু যারা আন্দোলন করেছেন ছাত্র জনতা, তাদের ডিমান্ড হচ্ছে এবং রাজনৈতিক দলের ডিমান্ড হচ্ছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। সুতরাং দেশের মানুষের এই ডিমান্ডের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমরাও মনে করছি এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন। কিন্তু আমরা হয় একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। দ্বিতীয় কথাটি হচ্ছে যে তাইসির ভাই যেটা বলেছেন যে আমরা এখানে প্রেস কনফারেন্স করতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সংগঠনের অনুমতির ক্রমে, আপনারা জানেন এই প্রবাসে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের এই স্বৈরাচার শেখ হাসিনা এবং অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা বারবার আলতাবালি পার্কে আমরা সমাবেশ করেছি, প্রবাসীদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ সকল রাজবন্দীদের মুক্তির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই হিসাবে আমরা মনে করি বাংলাদেশ খেলাফত মজলিসের একটি দায়িত্ব হচ্ছে এবং কর্তব্য হচ্ছে দেশ এবং প্রবাসীর জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, এই স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু দেশ যেন আর কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, দেশের মানুষের জানমালের জন্য আর কোনো ক্ষতি না হয়, আমরা যেন পরমত সহিষ্ণু হই এবং রাজনৈতিক প্রতিহিংসা যেন আমরা না করি, দেশ আমাদের, দেশ এবং দেশের সম্পদকে আমরা যেন রক্ষা করতে পারি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এবং আমাদের কথা হচ্ছে যে আমার এক ভাই বলেছেন যে দুইজন আলেমের নাম এসেছে, আসলে এই পর্যন্ত কোটা বিরোধী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যে লিস্টগুলো আসছে সেখানে এখনো কোনো আলেমদের নাম আসে নাই। তো আমরা আশা করব এবং আমরা প্রত্যাশা করি এবং দেশের মানুষেরও ডিমান্ড এটা হচ্ছে যে অন্ততপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারে গ্রহণযোগ্য একজন আলেমকে যেন প্রতিনিধি হিসেবে রাখা হয়, এটা আমাদের দাবি হচ্ছে এবং এটা আমাদের ছেড়ে চলে গেলেন, একটা সংকটময় রাজনৈতিক সংকট তৈরি হলো। সেনাবাহিনী প্রধান তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন, তিনি ডেকেছিলেন আমাদের দলের মহাসচিব শরাফুল হাদিস আল্লামা মামুনুল হক সহ আন্দোলনকারী এবং বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দগুলোর সাথে বৈঠক হয়েছে। এরপরে তিনারা প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। এই প্রেসিডেন্ট সাহেবের সাথে যখন বৈঠক হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে, সেখানে এই বিষয়গুলো উঠে এসেছে। তিনারা চেয়েছেন এবং এটা আশ্বস্ত করেছেন দেশের এই সংকটময় মুহূর্তে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত প্রতিনিধি দায়িত্বশীলরা রয়েছেন, ছাত্র নেতারা আমাদের সাথে পরামর্শ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। জাতীয় সমাজের পক্ষ থেকে, শিক্ষক সমাজের পক্ষ থেকে এবং আলেম সমাজের পক্ষ থেকে যেন প্রতিনিধি নিয়েই এবং গ্রহণযোগ্য মানুষদেরকে নিয়েই যেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, এটা আমাদের প্রশ্ন ছিল। তো প্রথম প্রশ্ন যে আপনি যে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে ইতিমধ্যে কিছুটা ফাইনালাইজ হয়ে গেছে আর কিছু লোক আরও সংযোজন করা হবে, যেটা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই, যেহেতু দেশের কল্যাণেই করা হয়েছে তাই আমরা মুবারকবাদ জানাই। এবং বাকি যারা আরও অসম্পূর্ণ রয়েছেন যাদেরকে সম্পৃক্ত করা হবে সেখানে যেন উলামায়ে কেরামদের প্রতিনিধিত্ব থাকে, সেটাই আমরা আজকে দাবি উত্থাপন করছি। দ্বিতীয় হলো যে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেটার লিস্ট যেহেতু সে সময় ছিল স্বৈরাচার সরকার এবং জালিম সরকার ছিল, সেক্ষেত্রে লিস্ট সংরক্ষণ করার দায়িত্ব ছিল সরকারের। আমরা প্রাতিষ্ঠানিকভাবে হাজার হাজার মানুষের লিস্ট আমাদের কাছে রয়েছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক গণকবর বেরিয়ে আসতেছে। অনেকের যেহেতু কওমি মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসাগুলো অনেক গ্রামগঞ্জে, অনেকের সাথে যোগাযোগ করা সম্ভবপর হয় না, সেই হিসাবে অসংখ্য মানুষ, সেটার কোনো সংখ্যা উল্লেখ নাই। এবং এই আজকের এই বর্তমান কোটা বিরোধী আন্দোলনেও বিভিন্ন মিডিয়াতে এসেছে 200, 250, 300, কোনো মিডিয়াতে এমন এসেছে 2000-এর উপরে। যেভাবে গণনা করা সম্ভবপর নয়, ঠিক তেমনইভাবে হেফাজতের আন্দোলন 2013 সাল এবং 2021 সালে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে মানুষের রক্তে রঞ্জিত মোদী সরকারের হাত, এই মোদীকে বাংলাদেশে আনার কারণে যে আবার যে পরিস্থিতি ধারণ করেছিল, সে সময় অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে। সেগুলোর ইনশাআল্লাহ বেরিয়ে আসবে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের আন্ডারে যদি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ সকল হত্যার বেরিয়ে আসবে এবং হত্যাকারীদের বিচার ইনশাআল্লাহ বাংলার জমিনে হবেই হবে।